দেখো, এইখানে বলছে নিউটনের গতির তিনটি সূত্র হচ্ছে এমন যে প্রথম সূত্র বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলছে কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তৃতীয় সূত্র বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এইটা হলো নিউটনের গতির তিনটি সূত্র। এই নিউটনের গতির তিনটি সূত্রের আলোকে আমরা যদি গাণিতিক ব্যাখ্যা মানে আমরা যদি এর গাণিতিক রূপটা দেখার চেষ্টা করি, তোমরা হয়তো এটা কখনো দেখোনি। এবার দেখো যে এই যে এখানে নিউটনের গতির যে তিনটি সূত্র আছে, প্রথম সূত্র প্রথম সূত্রে একটা গাণিতিক রূপ আছে। প্রথম সূত্রে কি আছে? একটা গাণিতিক রূপ, সেটা কি? ভি সমান ইউ। দ্বিতীয় সূত্রের একটা গাণিতিক রূপ আছে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ। তৃতীয় সূত্রের একটা গাণিতিক রূপ আছে, সেটি হচ্ছে F1 সমান মাইনাস F2। এটা হলো তিনটা সূত্রের গাণিতিক রূপ। তা আমরা বলছিলাম নিউটনের গতির তিনটা সূত্র, এই তিনটা সূত্রের তিনটা গাণিতিক রূপ আমরা দেখতে পাইছি, মানে দেখলাম আর কি। তা আমরা প্রথম প্রশ্নটা বলছিলাম যে নিউটনের গতির তিনটা সূত্র থেকে কোন কোন সূত্র মানে প্রমাণ করা যায়। এক নাম্বার প্রশ্নের উত্তরটা হলো যে নিউটনের গতির যে তিনটি সূত্র আছে, এই তিনটি সূত্র অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ করা যায়। দ্বিতীয় সূত্র হতে হতে প্রথম সূত্রে প্রমাণ করা যায়। কোন সূত্রে? প্রথম সূত্রের প্রমাণ করা যায়। সূত্রের প্রমাণ করা যায়। এটা হলো এক নাম্বার কন্ডিশন। আর একটা ঘটনা হলো যে নিউটনের গতির তৃতীয় সূত্র। কোন সূত্র? তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্র থেকে এই তৃতীয় সূত্র দাঁড়াও, নিউটনের গতির কোন সূত্র? তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করা যায়। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করা যায়। সংরক্ষণ সূত্রটা প্রমাণ করা যায়। প্রমাণ করা যায়। এবার তাহলে আমরা বলতে পারি যে নিউটনের গতির সূত্র কয়টা? নিউটনের গতির সূত্র হলো তিনটা। প্রথম সূত্রে গাণিতিক রূপ ভি সমান ইউ, কিভাবে প্রমাণ করে দিচ্ছি। দ্বিতীয় সূত্র এফ সমান এম এ, এটা প্রমাণ করা যায়। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া, এটা F1 ইজ ইকুয়াল মাইনাস F2। এখন দেখো আমরা বলছিলাম তাহলে নিউটনের গতির তিনটি সূত্র থেকে কোন কোন সূত্র প্রমাণ করা যায়। আমরা বললাম নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ করা যায়, আবার নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করা যায়। এক নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করতে হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, দুই নাম্বার জি কোশ্চেনটাতে স্যার। বলছি হ্যাঁ বলি, 2 নাম্বার কোশ্চেনটাতে বলছি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে দেখাইতে হবে বল যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হবে। এই প্রমাণটা আমরা একটু করার চেষ্টা করি। একটু 1 মিনিট দেখতে হবে, বাকি কাজগুলো পরে করাচ্ছি। তা আমরা কি বলেছি যে নিউটনের গতির একটা দ্বিতীয় সূত্র। তা আমরা কি জানি? 2 নাম্বার প্রশ্নের উত্তর করতেছি আর কি, সমাধান করার চেষ্টা করতেছি। 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কি এরকম যে আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে, আমি শর্টকাটে লিখতেছি, দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল এম এ জানি। তা আমরা বলছিলাম কি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করব কোন সূত্র? প্রথম সূত্র। তো প্রথম সূত্রে কি বলছে? বাইর থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তো দ্বিতীয় সূত্র থেকে যেহেতু প্রথম সূত্রে যাচ্ছি, তার মানে কি বাহ্যিক কোনো বল প্রয়োগ আমরা করব না। কি করব না? বাইরে থেকে বল প্রয়োগ করব না। তো বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে বলের মান কি হয়ে যাবে? শূন্য। সমান কি? এম এ। এবার দেখো আমরা কি বলতে পারি না এখানে যে যখন এফ ইজ ইকুয়াল 0, তাহলে এখন এটা কি দাঁড়ায়? এম এ ইজ ইকুয়াল কত? 0। তাহলে এখন এ ইজ ইকুয়াল কত? 0 বাই এম। তার মানে কত দের হয়? 0। অর্থাৎ আমরা যখন জিরো। বলকে শূন্য ধরেছি তখন ত্বরণ শূন্য হয়েছে। প্রমাণ হয়েছে কিনা? জি স্যার। বুঝতে কোনো প্রবলেম হয়েছে এই জায়গাটা? স্যার আরেকবার বোঝান।
আচ্ছা, আমরা বলছিলাম আমাদের প্রশ্নটাকে আরেকবার দেখি। আমরা প্রশ্নতে বলছিলাম যে নিউটনের গতির কোন সূত্র, এই যে দ্বিতীয় সূত্র, এই সূত্র থেকে বল শূন্য হলে ত্বরণ শূন্য হবে, এরকম একটা কথা। তো বল যদি শূন্য ধরি আমরা, তাহলে এবার লক্ষ্য করো দ্বিতীয় সূত্র কোনটা আমরা জানি, এই মাত্র বলেছিলাম নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো এই যে এইটা, এফ সমান এম এ। এই যে এফ সমান এম এ, তো কি বলছি আমরা, বল শূন্য, বল এফ এর মান কি শূন্য ধরতে হবে। এই যে এফ এর মান শূন্য ধরেছি, তাহলে এম এ থাকে। এম এ কে যদি সমান এই পাশে পার করি, তাহলে এম এ সমান কত হয়ে যায়, জিরো। তাহলে এইখানে যদি এ রাখি, তাহলে উপরে জিরো দিয়ে এম এ ভাগ করলে কি হয়, এম এ পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে জিরো ভাগ। ভাগ এম ভাগ করে দিলে কি পাওয়া যায়, জিরো পাওয়া যায়। তাহলে আমরা দ্বিতীয় সূত্রের আলোকে বলতে পারি যে বল শূন্য হলে কি হয়ে যায়, ত্বরণ শূন্য হয়ে যায়। কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। যে কনফিউশন নাই, যদি কারো কনফিউশন থাকে তাহলে একটু বলতে হবে বাবা, হ্যাঁ। জি আরেকটা স্যার। প্রশ্ন কি বলছিলাম, এই যে নিউটনের কি সূত্র, গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করা যায় কিনা, গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ করা যায় কিনা, আমরা একটু এটাকে চেষ্টা করি। ঠিক এই কাজটা এইভাবেই করতে হবে। আমরা এখান থেকে শুরু করি, আমরা জানি এখান থেকে শুরু করব আর কি, এইখান থেকেই। এখান থেকে যেহেতু আমরা শুরু করব, তাহলে দেখো কি, যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র সেম জিনিস। আমরা এই যে দ্বিতীয় সূত্র বলছে কি এফ সমান এম এ আমরা লিখেছি, এবং প্রথম সূত্রে কিভাবে বলছে যে বাহির থেকে বল প্রয়োগ যদি না করি, বাহির থেকে বল প্রয়োগ না করি, তার মানে বল কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে এই ক্যালকুলেশন করে এ সমান জিরো আমাদের এই পর্যন্ত আসতেই হবে। তারপরের কাজটা আমরা একটু করে দেখি। এ সমান আমরা কি জানি, গতকাল শিখেছিলাম ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল কত, জিরো। তার মানে কি ভি মাইনাস ইউ সমান জিরো গুণ টি আমরা পেয়েছি। তাহলে বাকি ভি মাইনাস ইউ ইজ ইকাল টু, কোনো কিছুকে যদি জিরো দিয়ে গুণ করি জিরো হয়ে যায়। তাহলে এখানে কি থাকলো, ভি মাইনাস ইউ সমান যেহেতু জিরো, তাহলে ভি ইউটা ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস ইউ। এইটা হলো গতির প্রথম সূত্রের গাণিতিক রূপ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম আছে নাকি? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা বলি। যেহেতু আরেকবার আমরা বলছিলাম দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্রে যাব, প্রথম সূত্রে। দ্বিতীয় সূত্র আমাদের এফ সমান এম এ। তা আমাদের দ্বিতীয় সূত্র থেকে যাব প্রথম সূত্রে, প্রথম সূত্র কি বলছে, হুম। দ্বিতীয় সূত্র থেকে যাব কোন সূত্রে, প্রথম সূত্রে। প্রথম সূত্র কি বলছে, যে বাহির থেকে যদি বল প্রয়োগ আমরা না করি, বাহির থেকে বল প্রয়োগ না করলে বলের মান এফ জিরো হয়ে যাবে। এফ তো বল, বলের মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, যে জিরো। তা জিরো ইজ ইকুয়াল কত, এম এ। তাহলে এম এ কে যদি সমান এই পাশে নিয়ে এসে, জিরো কে যদি এই পাশে নিয়ে যায়, চলে গেল। তাহলে এম এ অর্থাৎ এ কে যদি এখানে রাখি, তাহলে এম ওই পাশে যায় কি হবে, ভাগ। তার মানে এ অর্থাৎ জিরো কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে সেটা জিরো হয়ে যায়। তা আমরা এই যে এ পেয়েছি, এ মানে কি ত্বরণ। ত্বরণ এ ইজ ইকুয়াল টু, আমরা গত দিনের সূত্র শিখেছিলাম কি, ভি মাইনাস ইউ বাই টি। এই ত্বরণ এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি সমান কত, জিরো। তো এখন ভি মাইনাস ইউ কোনাকুনি গুণ করে দিলে কি হয়, জিরো গুণ টি, জিরো গুণ টি। তার মানে ভি মাইনাস ইউ, শূন্য দিয়ে যদি কোনো কিছুকে আমরা গুণ করে দিই, তাহলে সেটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা সেটা শূন্য করে দিলাম। এবার তাহলে কি, ভি মাইনাস ইউ সমান তো আমরা শূন্য পেয়েছি, ভিটাকে এই পাশে রাখলাম, ইউটাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হয়ে যায়, প্লাস ইউ হয়ে যায়। এই যে রাশিটা আমরা পেয়েছি, এই রাশিটাই হলো প্রথম সূত্রের গাণিতিক রূপ। প্রথম সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ। বিষয়টা বোঝাতে পারছে কিনা? জি স্যার। আচ্ছা, তার মানে এইখান থেকে আমাদের এই তিনটা প্রশ্ন আমরা কমপ্লিট করেছি ইতিমধ্যে। এই সমীকরণগুলা তোমরা কি কখনো প্রমাণ করছো কি করো নাই? আমাদের পরীক্ষাতে যদি বলে যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণের প্রতিপাদন করো বা উপপাদন করো, তাহলে আমরা কিভাবে করব? কখনো করছো কি করো নাই? করছি স্যার। করছো না? স্যার করছি। এগুলোও করছো, এটাও করছো, ঠিক কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু আমার মতো একটা সহজ নিয়ম তোমাদের দেখানোর চেষ্টা করি। জি স্যার, দেখান। আচ্ছা, একটা সহজ নিয়ম তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা বিষয়টাকে বুঝতে পারো, হ্যাঁ, বা তোমাদের মনে থাকে। আচ্ছা। আচ্ছা, গুড। আমরা একটু এইখানে আসি। আমরা এক নম্বরে কি আছি, যে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণে প্রমাণ করব, তাই না?
সাকসেস আইডি দিয়ে যে জয়েন করছো বাবা, একটু লেখালেখি বন্ধ করতে হবে বাবা। আগে বুঝো। এবার দেখো, এই যে ভি সমান ইউ প্লাস এটি, এইটা প্রমাণ। তাহলে আমরা এটা এরকম করে করছিলাম, মনে আছে মনে তোমাদের? যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এইটা আমরা পড়েছিলাম। তারপরে এরকম দিয়েছিলাম যে টি সময়ে বেগের একটা পরিবর্তন। টি সময়ে কার পরিবর্তন? বেগের পরিবর্তন। এরকম লিখেছিলাম ভি মাইনাস ইউ। এইখানে লিখেছিলাম যে একক সময়ে বেগের পরিবর্তন, এখানে লিখি বেগের পরিবর্তনের হার, তাহলে কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একক সময়ে বেগের পরিবর্তনের হার সমান ত্বরণ। একক সময়ে বেগের পরিবর্তনের হার সমান হলো ত্বরণ। তাহলে অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তনের হার কি পাইছি? ভি মাইনাস ইউ বাই টি সমান কি? ত্বরণ। ত্বরণ বলতে কি? এ। আমরা একটু এই পাশে কাজটা করি। ভি মাইনাস ইউ বাই কি পেয়েছি? টি সমান কত হলো? এ। বা তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি। কোনাকুনি গুণ করে দিলে হয়, নিচে 1 থাকলে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে কোনাকুনি গুণ। তাহলে এখন কি পাই? ভি সমান ইউ কে ওই পাশে নিয়ে গেলে কি হয়? প্লাস ইউ এ টি। এই প্রমাণটা তো এইভাবেই মনে হয় করছি আমরা, মনে আছে কিনা তোমাদের? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আমরা এটাকে আরেকটু মডিফাই করতে চাচ্ছি আর কি। দেখি কি করা যায় এটাকে। হ্যাঁ, এইটাকে কি করা যায় এটা আমরা আরেকটা পেজে গিয়ে একটু করি। কোথায় করা যায়? এইখানে করি। আচ্ছা, আমরা কি পেয়েছি দেখো দেখি। আমরা কিন্তু পেয়েছি ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা পেয়েছি। এটা কি এরকম করা যায় কিনা দেখো তো। বর্গ করা যায় কিনা? এটাকে এরকম করা যায় কিনা? ভি স্কোয়ার ইজ ইকাল টু কি? ইউ স্কোয়ার মানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। ইউ স্কোয়ার প্লাস 2u ইন্টু এ টি প্লাস হলো এ স্কোয়ার টি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস এখানে 2a যদি কমন নেই কি থাকে? ইউটি প্লাস হলো হাফ এ টি স্কোয়ার। ইউ স্কোয়ার প্লাস 2, এই যে এ, এই জায়গাটা সমান লেখা যায় হলো এস। অতএব ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা প্রমাণিত হলো কিনা? কোনো লেখালেখির দরকার নাই। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। আর কেউ যে বোঝনি এমন আছো? একবার বুঝে দেন। কোন জায়গাটা, কোন লাইনটা বাবা? এই 2 নম্বর লাইনটা। চতুর্থ লাইন না? 2 নম্বর। এই যে এটা হাফ, এই যে এটা, তাই না? জি। এই লাইনটা আমরা বুঝতে পারিনি। গুড। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি একটু কথা বলবো, আমার সাথে একটু সহযোগিতা করতে হবে এখন। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু দেখো তো, এরকম মনে হয় শিখছো তোমরা কখনো? আশা করছি তোমরা হয়তো এরকম শিখছো। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় এ স্কোয়ার প্লাস 2a কি কমন যাবে? তাহলে স্যার এ কমন যাবে। এ কমন যাবে, তাহলে থাকে কি বাবা? এ কমন এ যাবে। প্লাস টু। এ প্লাস 2। এবার যদি বলি এক্স স্কোয়ার প্লাস হলো 5x কি কমন যাবে? স্যার এক্স কমন যাবে। এক্স কমন যাবে। এক্স প্লাস তাহলে এক্স 5, প্লাস তাই না? 5। এখন যদি বলি 5x প্লাস 30 তাহলে কি কমন 5 যাবে?
ফাইভ কমন যাবে। তাহলে স্যার 5 কমন যাবে। এক্স প্লাস সিক্স, কোনো x অসুবিধা প্লাস নাই তো? 6। এ স্কোয়ার প্লাস না বিডি, স্যার, এখন বললো এ কমন, তাহলে কি হয়? ফ্যাক্টর নাই কোনো কমন যাচ্ছে না, তাই তো? স্যার। না জোর স্যার, করে বললো কমন, না না আমার বললাম যে কমন যায়নি, ঠিক আছে, জোর করে বলছে কমন নাও, তাহলে কি করবো এখন? স্যার হচ্ছে না তো। কোনোভাবে হচ্ছে না, তাই না? জি স্যার। গুড। এই হচ্ছে না জায়গাটাই এখন তোমাদেরকে শিখাবো। এই দেখো শোনো, আমাদেরকে এখানে বলা হয়েছিল এ স্কোয়ার প্লাস 2a, এইখানে আমাদেরকে কমন নিতে হয়েছিল এ, আমরা কমন নিয়েছিলাম এ। এই এ এ কাটা দিলে উপরে এ থাকে, এ এ কাটা দিলে কি থাকে, এ প্লাস 2। এই যে আমাদের রাশি, আমরা এ প্লাস 2 পেয়েছি। এইখানে যদি এটা করি এক্স স্কোয়ার প্লাস কি 5x, তাহলে কি থাকে, এক্স কমন নিব, মানে যেটা কমন নিতে হবে সেটা দিয়ে ভাগ হয়, সোজা বাংলা কথা। যেটা কমন নিব সেটা দিয়ে কি হয়, ভাগ হয়, তাহলে এখানে এক্স থাকে আর এখানে এক্স এক্স কাটা যায়, তার মানে এক্স প্লাস 5। এইখানে যদি আমরা 5x প্লাস 30 নেই, একটু এখানে করি 5x প্লাস কত 30, যেহেতু 5 কমন নিব তাহলে 5, এইটা এটা কাটা যায়, এটা এটা 5 6 30, তার মানে এক্স প্লাস 6। আমি কি বিষয়টা বোঝাতে পারছি কিনা? তার মানে যেটা কমন নিব সেটা কি হবে, ভাগ হবে। এইখানে দেখো, এই রাশিটা আমরা কি পেয়েছিলাম, সমান দিলাম ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হচ্ছে হাফ, সরি হাফ তো না, বুঝছি স্যার। দাঁড়াও এবার আমরা আরেকটু ক্লিয়ার করে বুঝি, দাঁড়াও। তাহলে কি পাইলাম, এ স্কোয়ার টি স্কোয়ার। আমাদেরকে বলেই দিয়েছে যে এইখান থেকে 2a টা কমন নাও। এই যে আমরা যদি 2a কমন নেই, 2a ইউটি, এটাকে একটু নিচে লিখি, আমাদের অন্য একটা কালি ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হয়, দাঁড়াও। এই যে 2a ইউটি আর হলো এখানে কি এ স্কোয়ার টি স্কোয়ার, আমাদেরকে বললো যে 2a কমন, কি কমন, 2a কমন। এই 2 2 কাটা, এ এ কাটা, এখানে হচ্ছে এ আর এ কাটা, 2 কিন্তু কাটা যায় না, তার মানে এখানে কি থাকে, ইউটি প্লাস এখানে কি থাকে উপরে এ টি স্কোয়ার আর নিচে কি থাকে 2, তার মানে কি ইউটি কিছু না থাকলে গুণ এক অবস্থায় থাকে, তার মানে 1/2 এখানে এ টি স্কোয়ার। বুঝাতে পারছি কিনা? জি স্যার। বুঝছি। এখন এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকাল টু লেখা যায় এস, অতএব এই জায়গাটা সমান কি লেখা যায়, এস, এই জায়গাটা সমান এস, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি বলতে পারি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ব্যাপারটা বুঝাতে পারছি মনে হয়। জি আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে আরেকটা ছোট কাজ করি আর একটু, হ্যাঁ। এবার আমরা তাহলে কি পেয়েছি, খুব ভালো করে একটু লক্ষ্য করি। আমরা পেয়েছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা ভি সমান কিছুক্ষণ আগে কি প্রমাণ করলাম, ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করছি, মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে এই ভির পরিবর্তে আমরা কি লিখবো, ইউ প্লাস এটি, এর উপরে কি আছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল কি ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ প্লাস এ প্লাস স্কোয়ার বি স্কয়ার স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস কি 2as। তা আমরা জানি যে সমানের দুই পাশে যদি একই ধরনের রাশি থাকে এটাকে আমরা কেটে দিতে পারি। সমানের দুই পাশে একই ধরনের রাশি কি ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার, কাটা যায় কিনা? এবং সাথে এটাও বলেছিলাম সমানের দুই পাশে রাশিকে যদি একবারে ট্রান্সফার করি বা একবারে অল্টারনেট করি, এটাকে এদিকে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি থাকে, 2as থাকে কিনা, সমান 2uat প্লাস হচ্ছে কি a স্কোয়ার টি স্কোয়ার। দেখো হয় কিনা। এখন এখানে 2as থাক, এখানে কি কমন যায়, 2a যদি কমন নেই তাহলে থাকে কি ut হাফ at স্কোয়ার, থাকে কিনা? তাহলে জি স্যার। এখানে যদি আমরা s রাখি তাহলে এখানে কি থাকে, 2a ut প্লাস কি হাফ at স্কোয়ার, আর নিচে এই যে s রাখলাম, তাহলে 2a আছে, 2a দ্বারা ভাগ, 2a কাটা, তাহলে s ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ut প্লাস হাফ at স্কোয়ার। এটা প্রমাণিত। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এই জি নিয়মটা আশা করি তোমরা শিখো নাই, তোমাদেরকে হয়তো গড় বেগ ধরে দিয়ে করে দিয়েছে। এই নিয়মটা কি আগে করছিলা কেউ এইভাবে? না স্যার, আমরা গড়বেগ দিয়ে করছিলাম। অনেক বড় নিয়ম দিয়ে করছি, কিন্তু এটা এরকম করে আরো শর্টকাট করা যায়। আমি একটু চেষ্টা করলাম যাতে পরীক্ষাতে কোনোভাবে দিয়েও দেয় যেন আমরা ফুল মার্ক পাই, এই জন্য একটু ওই যতটুকু করা যায় আর কি এভাবে করলাম। স্যার এর প্রতিবেদন কি আমাদের আসে? হ্যাঁ, হুটহাট করে দেয় আর কি, খুব বেশি না, কিন্তু আমাদেরকে বিভিন্ন কাজগুলো করতে যায়, যেমন মাত্রা সমীকরণ আমাদের করতে সে হবে। মাত্রার অঙ্ক দেয়, বলে এক্ষেত্রে বলে মাত্রা বের করো। জি না না, অনেক সময় আমাদের মাত্রা, অনেক সময় একক, অনেক সময় আবার দেখা যায় যে বহুপদীতে কিছু দিয়েছে, এগুলো তখন আমাদের কাজে লাগবে। এগুলো কিভাবে করা যায় দেখাই রাখলাম জাস্ট খালি। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা একটু আমাদের কাজে যাই। এটা তো আমরা শিখলাম। এবার আমরা একটু আসি, এই প্রশ্নটা কখনো তোমাদের চোখে পড়েছে কিনা দেখো তো। 2 নম্বর। 2 নম্বর প্রশ্নটা না চোখে পড়েনি না? কিন্তু না এগুলো বিভিন্ন বোর্ডে আসছে, বোর্ডটা হয়তো লিখে রাখিনি, কিন্তু এগুলো বিভিন্ন বোর্ডে আসছে। আচ্ছা, এবার তাহলে এই প্রশ্নগুলোর একটু উত্তর করার চেষ্টা করি। স্যার এস সমান ভিটি এমন কিছু হতে পারে? জি হ্যাঁ, এমন কিছু হতে পারে, আমরা একটু উত্তরটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, এমন কিছু হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, আমরা একটু উত্তরটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু উত্তরটাকে দেখার চেষ্টা করি। আমি এগুলো একটু ইয়ে করে দেই, আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে। হুম। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটাতে বলছিলাম যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার বেগ সময়ের সমানুপাতিক হবে। কোশ্চেন বলছে স্থির অবস্থান হবে এবং কণাটা সুষম ত্বরণে চলবে। তো এখন একটা জিনিস খুব মাথার মধ্যে নিয়ে রাখি, আমরা একবারে ফুল অ্যান্ড ফাইনাল মাথার মধ্যে নিয়ে নিলাম। সেটি হচ্ছে, স্থির অবস্থান থাকলে আদিবেগ আজীবন 0, আর সুষম ভাবে কোনো কিছু বললে সেটি ধ্রুবক। সোজা বাংলা কথা, যদি কোনো জায়গাতে এরকম বলে যে সুষম ভাবে চলছে, তাহলে মনে করতে হবে এর মানটা একই হবে, এটা ধ্রুবক সংখ্যা হবে। এটা কি হবে? এর মান একই হবে এবং এটা ধ্রুবক সংখ্যা হবে। আর স্থির মানে সেটা আজীবন 0। এবার আমরা এইরকম একটা সমীকরণে প্রমাণ করছিলাম। আমরা জানি, আমি শর্টকাটে লিখতেছি আর কি, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি একটা সমীকরণে প্রমাণ করেছিলাম, মনে আছে কিনা? জি স্যার। এইমাত্র করলাম। তা আমাদেরকে হ্যাঁ স্যার। বলছিল যে স্থির অবস্থান, তো স্থির অবস্থান হলে আদিবেগ কি হবে? আদিবেগ 0 হবে। স্থির অবস্থান হলে আদিবেগ কি হয়? 0। এই যে 0। ইউ সমান 0, আর এইখানে থাকে কি এটি, এইখানে বা, তাহলে ভি সমান কি পাইছি আমরা? এটি মানে এটি পাইলাম আর কি। যে শূন্য শূন্য তো কোনো আসলে দাম নাই, বা শূন্য এখানে কোনো কাজ করছে না, এই এটির সাথে তো শূন্য যোগ হবে না, যে কারণে শূন্য শেষ। তাহলে কি থাকে? এটি। আমরা বলেছিলাম যদি সুষম ভাবে চলে তাহলে সেটা ধ্রুবক। তাহলে এখানে সুষম ভাবে চলে কি? ত্বরণ। তাহলে ত্বরণ ধ্রুবক হবে। তা আমরা কোন সমীকরণ থেকে যদি ধ্রুবক রাশিকে বাদ দেই, তাহলে সমান চিহ্নকে সমানুপাতিক চিহ্ন দিতে হয়। অর্থাৎ ভি সমানুপাতিকটি আমরা এখানে বলে দিতে পারি যখন এ ইজ ইকুয়াল টু ধ্রুবক। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার বেগ সময়ের সমানুপাতিক। এই যে ভি হলো বেগ, কার সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। বেগ সময়ের সমানুপাতিক। সমানুপাতিক। বুঝাইতে পারছি মনে হয় বিষয়টা। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, তাহলে পরেরটা আমরা একটু দেখি। 2 নম্বর কোশ্চেনটাতে বা 3 নম্বর কোশ্চেনটাতে বলছে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তা আমরা তো একটা রাশি লিখতেই পারি, আমরা একটা রাশি লিখতেই পারি। আমরা একটু লিখি, কোথায় লিখি? একটু গ্যাপে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এখানে লিখি। আচ্ছা, আমরা তো এরকম লিখতে পারি, আমরা একটু এটার মধ্যে লিখি। এরকম শিখছি না আমরা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, শিখছো কিনা এর জি মাধ্যমে? স্যার। স্যার। ভি স্কোয়ার, তা আমরা বলছিলাম স্থির অবস্থান, স্থির অবস্থান মানে কি? আদিবেগ 0, তার মানে কি 2as, ঠিক আছে না? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে 2as। তা আমরা বলছিলাম, ও যে কিছুক্ষণ আগে বললাম, যেটি সুষম ভাবে চলবে সেটি কি? ধ্রুবক সংখ্যা। তার মানে এই যে 2a ধ্রুবক, তাহলে ভি
স্কোয়ার সমানুপাতিক কি থাকে আমাদের? এস। যখন আমরা বললাম 2a সমান ধ্রুবক, যখন 2a ধ্রুবক, তার মানে আমরা যদি এখন উভয় পক্ষকে কি করি, রুট করি, তাহলে এই যে ভি স্কোয়ার এখানে রুট করলাম, সমানুপাতিক এই যে এস এ রুট করছি, এটা কেটে যায়, তাহলে ভি সমানুপাতিক কত? রুট এস। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার বেগ এস মানে দূরত্ব, দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। প্রশ্ন স্যার clear? স্যার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন ছিল স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার বেগ দূরত্বের বর্গের সমানুপাতিক। স্যার আমরা প্রশ্নটা যখন ক্লিয়ার কিনা? বর্গমূল হুম, স্যার, আমরা যখন বর্গমূল করলাম এখানে স্যার প্লাস মাইনাস মানে দিলাম না কেন? আচ্ছা, গুড। বর্গমূল করলে প্লাস মাইনাস থাকে, সেটা সংখ্যা। আমরা তো বর্গমূলটাকে উঠাই দেনি, শুধু আমরা উভয় পক্ষকে রুট দিয়ে স্কোয়ারটা কাটার চেষ্টা করেছি। যদি স্কোয়ারটা উঠাই দেই, অর্থাৎ এরকম 4 এক্স, এক্স সমান কি আছে 4, তার মানে প্লাস মাইনাস 2, এরকমের কথা বলছি তো, তাই না? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি আমি। বর্গমূলের মধ্যে প্লাস মাইনাস দুটাই থাকে, আমরা প্লাস মাইনাসের মধ্যে প্লাস লিখলেও কোনো প্রবলেম নাই, না লিখলে কোনো প্রবলেম নাই, লেখা যায়। আচ্ছা, এটা সম্পর্কে বিস্তারিত একদিন ক্লাস নেই, যে কেন লেখা যায় কেন লেখা যায় না। আচ্ছা, জি এই স্যার, প্রশ্নটা নিলাম। আমার মাথার মধ্যে থাকলো, এটা সম্পর্কে আমি বিস্তারিত, আমাকে মিনিমাম অন্তত 20 থেকে 25 মিনিট এই বিষয়টা শিখাইতে হবে তোমাদের, তাহলে আশা করছি এই জায়গাতে আর কোনো কোশ্চেন থাকবে না যে স্যার কেন প্লাস লিখবো, কেন লিখবো না, কেন মাইনাস লিখবো, কেন লিখবো না। এটা শেখাবো ইনশাল্লাহ, মাথার মধ্যে রাখলাম, যে কোনো এক সময় ফ্রি সময় শিখাই নিব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, একটু কোশ্চেনটা দেখাই কি বলছে। এটা 3 নাম্বার 4 নাম্বার একটা কোশ্চেন, যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন কণার দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। উদাহরণ এইরকম করে বলতে পারি না যে এর সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু আমাদের কি স্থির অবস্থান, তার মানে আদিবেগ জিরো, তার মানে জিরো গুণ টি, এখানে কি থাকে হাফ এটি স্কোয়ার, তার মানে এস ইজ ইকুয়াল টু কত, জিরো দিয়ে গুণ করলে তো জিরো হয়ে যায়, এই যে হাফ এটি স্কোয়ার, তার মানে এস, এই যে হাফ এ কে যদি ধ্রুবক ধরি, তাহলে এই যে টি স্কোয়ার, মানে হাফ এ সমান ধ্রুবক। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি স্যার। তাহলে আমরা বলি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন কণার দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই 3টা প্রশ্ন আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, জি স্যার। মোটামুটি এই পর্যন্ত যা শিখাইলাম সকলেই সেটা বুঝতে পারছো তো? কারো কোনো প্রবলেম মনে হয়নি না? না, না স্যার। সবাই একটু আমাকে জি যদি না স্যার। রেসপন্স করো, আমার জন্য কাজটা করা ইজি হয়ে যায়। না স্যার, সহজে লাগছে। সহজে লাগছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু হ্যাঁ তোমাদেরকে স্যার। বলি, সেটি হচ্ছে আমাদের ফ্রি ব্যাচ তো মোটামুটি 5 দিন চলবে, তাই না? তো আমাদের রেগুলার ব্যাচও চলবে, বা রেগুলার ব্যাচ চলছে বা চলবে, তোমাদের ব্যাচ দিয়ে আরো 2-4 জন আছে যে রেগুলার ব্যাচ চলবে এটাতে। তো তোমরা যদি এরকম প্রত্যেকটা টপিকের এ টু জেড কন্টিনিউয়াসলি এভাবে শিখতে চাও, এবং প্রয়োগ সহকারে, যেমন আমাদের বিভিন্ন বোর্ডে যে বিভিন্ন কোশ্চেন গুলো আসছে সিকিউ কিংবা এমসিকিউ, এই প্রত্যেকটা জায়গা যদি তোমরা এ টু জেড এরকম করে, অর্থাৎ মুখস্থ বিদ্যা ছাড়া বেসিক শিখে কিভাবে আত্মস্থ করা যায়, এই গাইডলাইন গুলো যদি তোমরা শিখতে চাও ধারাবাহিক ভাবে, তাহলে তোমাদেরকে একটু হয়তো রেগুলার ব্যাচে জয়েন করতে হবে। আমি তোমাদেরকে রেগুলার ব্যাচে আসার জন্য আর কি আহ্বান করছি। আর আপাতত 5 তারিখ পর্যন্ত আরো তো 2 দিন ফ্রি ক্লাস হবে, তোমরা আরো 2 দিন ফ্রি ক্লাস করো, দেখো যে শিখতে পারছো কিনা, কি অবস্থা। এটা হলো আমার পক্ষ থেকে তোমাদের কাছে নিউজ আর কি। আমরা একটু তারপরে যাই, হ্যাঁ? কারো যদি কোনো কথা থাকে বলতে পারো। কারো কোনো কথা আছে? আচ্ছা, এইবার আমরা একটু এখানে আসি। এই প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো তো, দেখছো কখনো কিনা? রাজশাহী বোর্ড 2021 আসছে এটা। যে কেউ একজন একটু বলবো আমাকে। আচ্ছা, আমরা একটু তোমাদের সাথে দেখি, একটু কথা বলি তোমাদের সাথে। কারিমুল, এই বিষয়ে এই এই কোশ্চেনটা দেখছো কিনা বাবা কখনো? হ্যাঁ হ্যাঁ দেখেছি।
দেখছো? আচ্ছা, আমাদের সাথে হচ্ছে এখন কি আছে, দেলোয়ার। এই কোশ্চেনটা দেখছো বাবা কখনো? না স্যার, রাফি? কিন্তু এটা তো আমাদের রাজশাহী বোর্ডেরই কোশ্চেন। না স্যার, দেখি নাই স্যার, রাজশাহী বোর্ডে দেখি কোশ্চেন নাই স্যার, আসছে? আর আগে দেখি নাই। দেখোনি না? আচ্ছা, এখন আমরা প্রান্তিক। কোন স্যার হ্যাঁ বাবা, কথা কেটে আসছে, আমি বুঝতে পারি না। নাইমুল ইসলাম আইডি দিয়ে যে জয়েন করছে বাবা। স্যার এর আগে কোনোদিন দেখিনি। কোনোদিন দেখোনি না? রাবেয়া দেখছো কখনো? না স্যার। না স্যার, ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, ট্রাই করি। হ্যাঁ, দেখি আমাদের সাথে আর কি আছে। আমাদের সাথে তো আরো অনেকে থাকার কথা। মাহি, দেখছো বাবা কখনো প্রশ্নটা এরকম? জি না স্যার, কখনো দেখছি বলে তো মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আশা? না স্যার। আচ্ছা, আদিবা? আচ্ছা, আমরা একটু আমাদের মতো শুরু করি। হ্যাঁ, একটু তোমাদের এটা 1 মিনিটে শেখানো যায়, দেখি একটু 1 মিনিটে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমাদের কোশ্চেনটা বলছে, কি বলছে কোশ্চেনটা, একটু ইয়ে করি, কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি, অল্প একটু। আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। তো কি বলছে কোশ্চেনটা দেখো তো। এখন কি কারো দেখতে অসুবিধা হচ্ছে নাকি? না, জি না। অসুবিধা নাই তো না? না। আচ্ছা, প্রশ্নটা বলছে কি যে একটা বস্তুকে জি এর অর্ধেকের সমান আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি 1 সেকেন্ড সময় মাটিতে পড়বে। প্রমাণ করতে হবে। কয় সেকেন্ড সময়ে? 1 সেকেন্ড সময়ে। এখন দেখো এখানে কি বলছে, এটা আমরা 1 মিনিটে শেষ করব। এখানে কি আদিবেগ কি বলছে দেখো, আদিবেগ। আদিবেগ ইউ সমান বলছে জি এর অর্ধেকের সমান আদিবেগ। জি, এই যে জি এর অর্ধেক, মানে জি কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তো অর্ধেক পাওয়া যায়। তাহলে এখানে জি এর অর্ধেকের সমান আদিবেগে উপরে নিক্ষেপ করছি, তাহলে এটা 1 সেকেন্ড পরে মাটিতে পড়বে। যদি আমরা 1 সেকেন্ড বের করতে পারি তাহলে উত্তর ঠিক, যদি বের করতে না পারি তাহলে উত্তর ঠিক নয়। তাহলে আমরা জানি যে উত্থান আর পতনের একটা সময় আছে। আমরা জানি, আমরা কি জানি যে উত্থান ও পতন, পতনের একটা সূত্র আছে। উত্থান আর পতনের সময় টি ইজ ইকুয়াল টু লেখা যায় 2u/g, একটা সূত্র আছে। এটা কিভাবে হয় এটা প্রমাণ পরে কোন একটা রেগুলার ক্লাসে শিখাবো তোমাদের। তাহলে আদিবেগ ইউ সমান যেহেতু জি এর অর্ধেক বলছে, আর তাহলে উত্থান আর পতনের সময়টা কি, উত্থান আর পতনের সময় 2u/g লেখা যায়। এইখানে টান দিলাম, 2 ইউ সমান কি লেখা যায়, g/2। এই যে বলে দিছে ইউ মানে g/2, আর নিচে কি থাকে 2, এই 2 কাটা যায়, তার মানে কি g/2। ও সরি, আমাদের তো একটা জিনিস ভুল হয়েছে, 2u/g, এইখানে 2u/কি, জি, 2u/g। তাহলে এই জি আর জি কাটা গেলে কি 1, তাহলে যেহেতু সময় তাহলে 1 সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। কারো কোনো প্রবলেম আছে এই জায়গাতে? কারো কোনো প্রবলেম থাকার কথা না। দেখো দেখি আছে না। কিনা। জি কেউ না। বুঝতে পারোনি এমন আছো কি? না স্যার। না আচ্ছা, ওর তাহলে আমরা কি পার হয়ে যেতে পারি? জি স্যার। আচ্ছা, এবার দেখো আরেকটা কোশ্চেন দেখো, এটা আমাদেরকে দিনাজপুর বোর্ড 2021-এ আসছে। এই প্রশ্নটা দেখছো কখনো কিনা? জি স্যার। দেখছো না? জি স্যার। আচ্ছা, আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। দেলোয়ার মাইক্রোফোন অন আছে বাবা মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু করি দেখো, যে বলছে যে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু কয় সেকেন্ড, 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সে 6 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তার মানে একটা বস্তু 5 সেকেন্ডে 25 মিটার গেছে, ষষ্ঠ সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে? তার মানে 6 নাম্বার সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে, আমাদেরকে এটা বের করতে হবে। এখন 6 নাম্বার সেকেন্ড বলতে 5 নাম্বার থেকে সেকেন্ড থেকে 6 নাম্বার সেকেন্ডের মধ্যে বস্তুটা কত দূর যাবে এটা বের করতে বলছে। তাহলে আমরা এখন পড়ন্ত বস্তু তো 3টা সূত্র আছে, এটা কোনো এক সময় দেখাই দিব। আপাতত যেহেতু আজকে একটু বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি, দেই। কোশ্চেনটা কি বলছে যে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার যায়।
তাহলে আমরা লিখতেই পারি যে এখানে সময় কত 11 সেকেন্ড, টি ইজ ইকাল টু হলো 5 সেকেন্ড। আর দূরত্ব কত, দূরত্ব এইচ বাই এইচ যাই ধরি, এইচ সমান তাহলে কত 25 মিটার। তা আমরা পড়ন্ত বস্তু সূত্রকে ক্যালকুলেশন করলে আমরা এইভাবে লিখতে পারি আর কি। আমরা জানি হচ্ছে এইচ সমান হলো এস টি স্কোয়ার, এরকম জানি। তাহলে এইচ কত 25, এস থাক, টি কত 5 এর উপরে অল স্কোয়ার। তাহলে এই পাশে যদি আমরা এসটাকে নিয়ে আসি তাহলে এই পাশে কত 25, আর 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, কাটা দিলে কি থাকে এস সমান 1 থাকে। ভালো। তাহলে এখন 6 নাম্বার সেকেন্ডে কত দেখি, ষষ্ঠ সেকেন্ডে কত দূর যায়, এটা 5 সেকেন্ড ধরেছি। আবার টি ইজ ইকাল টু কত 6 সেকেন্ড। তাহলে আবার কি লেখা যায়, বা আমরা জানি, এই যে আমরা জানি কি এইচ ইজ ইকাল টু এস টি স্কোয়ার, আমরা সূত্র মাত্র বললাম। এস এর মান কত বের করেছি 1, টি কত 6, এর উপরে স্কোয়ার, তার মানে কত 36। অর্থাৎ একবার গেল আমাদের কত 25, 5 সেকেন্ডে গেছে 25, 6 সেকেন্ডে গেছে 36। অর্থাৎ এই যে 1 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে পার্থক্য কত, তাহলে 1 সেকেন্ডে ওই পরিমাণ গেছে, মানে ষষ্ঠ সেকেন্ডে। অর্থাৎ এটাকে যদি আমরা H1 ধরি আর এটাকে যদি H2 ধরি, তাহলে H2 মাইনাস H1, তার মানে কত 36 মাইনাস কত 25, বিয়োগ করলে কত বের হয় সম্ভবত 11 মিটার। তার মানে ষষ্ঠ সেকেন্ডে এটা 11 মিটার দূরত্ব অতিক্রম করবে। বিষয়টা বুঝাইতে পারছি কি পারি নাই? একটু কথা বলতে হবে। পারি স্যার। কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। জি, ওকে, ঠিক আছে, আমরা একটু তারপরে যাচ্ছি। না স্যার। এইটাই হলো কথা। এইটা কোনোদিন চোখে দেখছো কি না, বা এরকম স্যারেরা কোনোদিন করাইছে কিনা এটা দেখো দেখি তো। নাই না স্যার। এটা করাই নেই। স্যার। আচ্ছা, আমরা বাপ্পির কাছে একটু আসি। বাপ্পি এটা কখনো করাইছে কিনা বাবা? স্যার নাই। ও আচ্ছা আচ্ছা, করাইছে বা করাইনি। মাহির কাছে আসি। মাহি কখনো করাইছে জি কিনা না বাবা? স্যার, করাই নাই। আচ্ছা, তুমি কত ব্যাচ বাবা মাহি? স্যার আমি 2027-এর। 27-এর ব্যাচ। গুড, তাহলে তো এটা করানোর কথা, তোমাদের তো 4 অধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা। করাইছে জি স্যার স্যার, আমাদের। 4 অধ্যায় শেষ, কিন্তু এই টাইপসের ম্যাথ করাই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমাদের করাইছে স্যার। করাইছে না? জি স্যার, অঙ্ক করাইছিল। যে অঙ্ক করাইছে, কিন্তু এইটা প্রমাণ কখনো শিখেনি। যে এটা তো প্রমাণ করাইছে স্যার, পরীক্ষাতে প্রমাণ আসছে করাইছে। 2 নম্বরে, খ নম্বরে আসে। এটা পরীক্ষাতে খ নাম্বারে আসে আর কি, খ নাম্বার দিয়ে বলে দেয় যে প্রমাণ করে যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। আমরা একটু হচ্ছে আমাদের সে ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করেছিল। ত্রিভুজ সূত্র দিয়ে। আচ্ছা, কাজ আমরা একটু সম্ভবত ত্রিভুজ সত্যি সূত্র হবে দেখি নাকি? না প্রমাণ করা যায় কিনা। নাইমুল ইসলাম, জি স্যার। কখনো শিখছো বাবা এটা? স্যার শিখিনি। শিখুনি না? আচ্ছা, আমরা একটু কার কাছে আসবো, আশার কাছে আসি। স্যার এটা আপনি আমাদের শিখাইছিলেন প্রাইভেটে। শিখাইছিলাম না? হ্যাঁ। আচ্ছা, গুড। হৃদয় সাহেবের কাছে আসি। হৃদয় সাহেব, কি মনে আছে, করছো না করোনি বাবা? স্যার এটা আগে করছি স্যার, মনে নেই। আচ্ছা, আমি একটু তোমাদের প্রমাণটা শেখাই, বেশিক্ষণ সময় নেব না, 2-1 জি মিনিট। স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, আমরা একটু 2-1 মিনিট সময় নিব, বেশি সময় নিব না, আমরা কাজটা করি। এখন দেখো তো, সহজ ভাষায় বলার চেষ্টা করি আর কি। এই অবস্থানে কোন একটা বস্তু আছে, এই অবস্থানের বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, এটাই যে বি বরাবরে যাওয়ার কথা কিনা। এই অবস্থানে হ্যাঁ কোন স্যার। বস্তুকে রাখছি, এটাকে যদি আমরা বল প্রয়োগ করি মানে ধাক্কা দেই, এটা বি বরাবরে যাওয়ার কথা। একটু রেসপন্স করতে হবে, যাওয়ার কথা কিনা। স্যার কিন্তু এটা যদি বি বরাবর না যায়, এরকম সি বরাবরে যায়, হ্যাঁ স্যার। যেতে পারে না? আচ্ছা, দেখো, এ বিন্দুতে কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করেছি, এ বিন্দুতে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করেছি, এটা এদিকে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে এটাই যে সি বিন্দুতে গিয়ে দাঁড়াইছে। হতে পারে কিনা? হতে পারে। হতে পারে।
তাহলে এই যে সি বিন্দু পর্যন্ত গেল, এটা তাহলে কি বস্তু দূরত্ব, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু যেই পথটা অতিক্রম করে এটা হচ্ছে দূরত্ব, ঠিক কিনা? স্যার আচ্ছা, এখন তাহলে এটা সরণ কোনটা হবে? গতকাল বলেছিলাম সরণ কি? এক্স। স্যার সরণ স্যার সরণ কালকে মানে গতকাল সি- বলেছিলাম ক্লাসে, সরণ কি? প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্বের নাম কি? সরণ। সরণ। কিন্তু এটা তো প্রথম বিন্দু, গিয়ে দাঁড়াইছে কোন বিন্দু? এই বিন্দু। তাহলে এইটা তো সরলরৈখিক দূরত্ব দিয়ে হচ্ছে না, তাহলে এইটাকে এই বরাবর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই জায়গাটা হবে সরণ বা সরণের উপাংশ, যেটা হলো এক্স। বিষয়টা বোঝাতে পারছে মনে হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি ত্রিভুজ হয়েছে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা বললাম কোন বস্তুর উপরে বল প্রয়োগ করছি, করলে বস্তুটা যদি সরে যায় বা বস্তুটা যে দ্রুত অতিক্রম করবে, এটা হচ্ছে কি? আচ্ছা, কাজের সংজ্ঞা আমরা কি জানি? কাজ সমান কি জানি বলো দেখি? কাজের সংজ্ঞা, কাজ কাকে বলে কে জানো? ডাব্লিউ সমান এফ এক্স। বলতে বল গুণন সরণ। আমরা জানি, তাহলে কাজ সমান হচ্ছে বল গুণ সরণ, সরণ। আমরা জানি। তাহলে কোনো বস্তুর উপর বল ভর প্রয়োগ করছে, এটা এস বিন্দু ভর এই পর্যন্ত চলে গেছে, তাই না? গেছে জি কিনা স্যার। বোঝো নাই? আমরা বলছিলাম কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে বল আর সরণের গুণফলের নাম হচ্ছে কাজ, ঠিক কিনা? তাহলে জি এখানে স্যার। সরণ কোনটা? এখানে সরণ হচ্ছে এক্স, এক্স হলো কি? সরণ। আর বল প্রয়োগ করলাম, এফ হলো বল। এই দুইটা গুণ করলে কাজ, যেহেতু আমরা প্রমাণ করতে বলছি ডাব্লু মানে কাজ, তাহলে কাজ ডাব্লু ইজিক্যাল টু লেখা যাচ্ছে এফ আর এক্স, এটা এক নাম্বার। এবার দেখো এইখানে কি কোণ উৎপন্ন করে গেছিল? থিটা কোণ। তাহলে এটা কে? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা ভূমি আর এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমির সাথে কার সম্পর্ক? কস থিটার সম্পর্ক। জি স্যার। আবার তাহলে আমরা জানি কি? কস থিটা ইজ ইকাল টু, তাহলে কি লেখা যায়? করোনা ভবিষ্যৎ অশুভ ভূমি বাই অতিভুজ, অতিভুজ। করোনা ভবিষ্যৎ অশুভ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই এস। তাহলে এবার কোনাকুনি কি লেখা যায়? কোনাকুনি গুণ করি, এক্স ইজ ইকাল টু তাহলে কি? এস কস থিটা, এটা কতটা? 2 নাম্বার। তার মানে এই এক্স এর মানটা যদি এখানে আমরা বসাই, তাহলে কি হয়ে যায়? ডাব্লিউ ইজ ইকাল টু, এখানে ছিল এফ এক্স, এফ, আর এই এক্স এর পরিবর্তে কি ছিল? এস কস থিটা, এটা প্রমাণিত। খুব কি কঠিন মনে হলো? না স্যার। আচ্ছা, তাহলে প্রমাণটা বুঝতে পারছো তাই না? জি স্যার। আচ্ছা, খুব ভালো, প্রমাণটা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা একটু তারপরে যেতে পারি। আচ্ছা, এটা তো কাজ আছে, আর অনেকগুলা কাজ আছে। এখন মোটামুটি কটা বাজে? 8টা 20 বাজে, ওরে সর্বনাশ। আচ্ছা, তোমরা আজকে যে কাজগুলো শিখছো, এই কাজগুলো কি তোমাদেরকে যদি এখন বলি, তোমরা কি করতে পারবা কিনা? জি স্যার পারবো। পারবো স্যার। পারবো তাই না? পারবো স্যার। হ্যাঁ, তোমরা আজকে একটা জিনিস লিখে নাও। লিখে বলতে তোমরা একটা জিনিস আইডেন্টিফাই করে নাও, যারা 26-এর ব্যাচ তোমরা আছো। হ্যাঁ, 5 নাম্বার একটা অঙ্ক দেখা যায় হ্যাঁ কিনা স্যার। দেখো তো। জি স্যার আছে। হ্যাঁ স্যার। দেখা যায়? তোমরা যারা 26-এর ব্যাচে আছো, যাই স্যার। খুব ভালো করে মন দাও। এইখানে গ আর ঘ নাম্বার লিখে রাখছি। এই ক্রাইটেরিয়ার একটা সিকিউ কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবেন পাবেন পাবেন। বোঝাতে পারছি কিনা? তোমরা যে বোর্ডেরই হও, হ্যাঁ স্যার। তোমরা যে যে বোর্ডেরই হও, কোনো প্রবলেম নাই। গ নাম্বার এলোমেলো হইতে পারে, কখনো বল নির্ণয় করতে বলতে পারে, কখনো দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, যেটা আমি শিখাবো। কিন্তু ঘ নাম্বার এই ক্রাইটেরিয়াতেই থাকবে। স্যার এটা স্থির বিদ্যুতের যে অধ্যায়। স্থির বিদ্যুৎ 10ম অধ্যায়, যেটি তোমাদের হচ্ছে কি বলে, যারা 2026-এ শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা তাদের কথা বলছি আর কি। জি স্যার। হ্যাঁ জি, স্যার। 2026-এ তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আর কি, বা তোমাদের তো সিলেবাস নির্দিষ্ট, জি এইখান স্যার। থেকে কোশ্চিন একটা হবে। তোমরা যেই বোর্ডেরই হও না কেন, গ নাম্বার কখনো বল বলতে পারে, কখনো দূরত্ব বলতে পারে, কিন্তু ঘ নাম্বার কোশ্চিন যা আছে, এই কোশ্চিনটা এই প্যাটার্নেই থাকবে। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার।
এই কোশ্চেনটা এই প্যাটার্নেই থাকবে যদি আমি তোমাদের বলি, তাহলে এইখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা তোমাদেরকে শিখাইতে গেলে আমাকে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। স্যার আর কালকে এই হ্যাঁ, আজকে তো আর শিখাইতে পারবো না, এটা এটা হয়তো পরে কোন এক সময় শিখাই নিতে হবে। তো স্যার ভুলে টুলে না না, এই অঙ্কটা অসুবিধা আমি নাই, করছি, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা আমি তোমাদেরকে বলেই দিলাম। এই অঙ্কটা আমি করছি। হ্যাঁ, তো এখানে একটা প্রবলেম হয়, সেটা কি প্রবলেমটা একটু দেখাই দেই। প্রবলেমটা বলি, এটা তোমাদেরকে পরে শিখাবো। এখানে বলছে কি যে এই যে Q1 আর Q2 সংযোগ রেখার কোন অবস্থানে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সমান হবে, অর্থাৎ E1 আর E2 সমান হবে, কোন জায়গাতে রাখলে। এখন অনেকেই বলে যে স্যার এইখান থেকে তো বিন্দু শুরু হয়েছে, অনেক সময় দেখা যায় যে এইখান থেকে তো বিন্দুটা শুরু হয়েছে, এই জায়গা থেকে, ঠিক কিনা দেখো, এই জায়গা থেকে। যেটা প্রবলেম হয় সেটা বলতেছি আর কি। এখন ওরা বলে যে স্যার এইখান থেকে বিন্দু হয়েছে, আমরা যদি বলি যে এটা হলো এর কোন একটা মাঝের বিন্দুতে, আমরা ধরলাম হয়তো যে এক্স বিন্দুতে এটা বলটা শূন্য হবে বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা শূন্য হবে। কোন সময় কোন গাইডে যায় দেখা যায় যে স্যার অঙ্কটা এরকম আছে, যেমন কিউ বাই হচ্ছে এখানে কত হয়, যে মনে করলাম যে এটা 5 মিটার, এইখানে 5 + x, আবার এইখানে হয়তো Q2 সমান, এখানে Q1 Q2 সমান হয়তো এখানে লিখবো যে x², এরকম, যেটা x ধরেছি। মূল সমস্যাটা হলো আমরা কখন প্লাস ধরবো আর কখন মাইনাস ধরবো, অর্থাৎ কখন ভিতরে ধরবো কখন বাইরে ধরবো, এইটাই হলো এখানকার মূল প্রবলেম। এইটা ধরতে পারলে অঙ্ক 100% হয়ে যাবে। আর এইটা কিভাবে ধরতে হবে, কোন ক্রাইটেরিয়াতে ধরতে হবে, এটা পরে এক সময় তোমাদেরকে দেখাই দিতে হবে। এবং এরকম দুই একটা অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাইলে আশা করছি পরীক্ষাতে গিয়ে 10 নাম্বার কমন পাবে এখান থেকে 100%, কোনো প্রবলেম নাই। তবে আরেকটা কথা বলি, আমার যেটি রেগুলার ব্যাচ চলবে আর কি, আমার রেগুলার ব্যাচ, যেখানে আমি তোমাদেরকে হয়তো এরকম ধাপে ধাপে কোন কোশ্চিন কোন ক্রাইটেরিয়াতে পরীক্ষাতে কোনটা আসবে কিভাবে আসবে, এটা হয়তো আমি আমার হচ্ছে রেগুলার ব্যাচ, যেটা সেই রেগুলার ব্যাচেই হয়তো বলবো। আর আমাদের তোমাদের জন্য ফিজিক্সের আর কি, এই ফিজিক্সের মোটামুটি হচ্ছে কত 78টা কিংবা হচ্ছে 80টা এমসিকিউ তোমাদের জন্য তৈরি করে রাখা আছে। এই 80টা এমসিকিউ বা 78টা এমসিকিউ আমি আমার কোর্স চলাকালীন সময়ে সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব ধারাবাহিকভাবে, বলেও দিব যে এইটা এই নিয়মের এইভাবে পরীক্ষাতে এইভাবে আসতে পারে। তো এই 80টা বা 78টা এমসিকিউ যদি আমরা কমপ্লিট করি, আশা করছি তোমাদের মোটামুটি 25টা এমসিকিউ এর মধ্যে 18 থেকে 20টা এমসিকিউ তোমরা 100% পাবেন আশা করছি। তো এই প্রত্যেকটা জিনিসই আমি তোমাদেরকে প্রোভাইড করব আমার যারা রেগুলার ব্যাচে থাকবে আর কি। আর ফ্রি ব্যাচে তো আমি আসলে এইগুলো দিব না, তবে ফ্রি ব্যাচে যেগুলো চলছে আমি ঠিক এই জিনিসগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে হয়, বা তোমরা আমার কাছে থাকলে আমি বা তোমাদের কিভাবে পড়াবো, তোমরা এটা শিখতে পারবা কিনা, এই যাবতীয় বিষয়গুলো ফ্রি ব্যাচে আলোচনা করার জন্য এটা। তো তোমাদেরকে একটা ছোট কাজ দেই, এবং যে কাজটা করতে পারবে তাকে একটা গিফটও দেই। সেই গিফটটা হচ্ছে তাকে ওই যে পিডিএফ নোটগুলো দিতে চাইছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ জি স্যার। স্যার। জি, তাহলে এই পিডিএফ নোটগুলো তোমাদেরকে দিব, এটাও দিব। তো কাল তো হচ্ছে আগামীকাল তো আমাদের ক্লাস হবে রসায়ন, 2 দিন রসায়ন ক্লাস করাবো, রসায়নটা কিভাবে হয় সেটা। আরো কিছু কাজ বাকি থাকলো, সেগুলো হয়তো রেগুলার ব্যাচে A to Z ধারাবাহিক ভাবে ধরবো, এমসিকিউ সলভ করব, প্রত্যেকটা কাজ A to Z সলভ করে করে যাবো আর কি ধারাবাহিক ভাবে। তো যেটা টাইম কাজ কি নেই। একই? হুম, টাইম কি সে 7:30? বুঝে নাই। টাইম কি 7:30? টাইম 7:30, হ্যাঁ এরকমই সময় থাকবে। একটু আগে পরে করতে পারবো হয়তো, 7:30টার জায়গাতে 7টা করতে পারবো, কিংবা 7:30টার জায়গাতে আরেকটু পরে করতে পারবো, একটু আগে পরে, কিন্তু সময়টা এরকম থাকবে যে সময় স্কুল থাকে না, প্রাইভেট কোচিং থাকে না, এরকম সময় করবো আর কি। স্যার রুটিন কি আগের অনুযায়ী হবে? রুটিন আমি তৈরি করে দেবো, এখনো রুটিন তৈরি করা হয়নি, ওইভাবে তৈরি করবো আর কি। যারা রেগুলার বেসে আর কনভার্ট হবে 26, তারপর 27, রেগুলার বেস। 26, 27 কি একসঙ্গে ক্লাস হবে? বুঝি না। আমি বলতেছি 26 আর 27 ব্যাচ কি একসঙ্গে ক্লাস হবে? আচ্ছা, গুড, কোশ্চিনটা খুব ভালো লাগলো। আমি একটু বলি 26 27 ব্যাচ একসাথে হবে কিনা। 26 আর 27, এখন যারা 27 ব্যাচ এদের জন্য ফুল কোর্স, মানে 27 ব্যাচের জন্য টোটাল সম্পূর্ণ সিলেবাস, আর 26-এর জন্য হলো কি সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস। তো আমার কাজ হলো যারা 27-এ আছে, অর্থাৎ যারা 26 পরীক্ষা দিবে,
যদি আমার মনে হয় যে না ব্যাচ আলাদা করার মতো স্টুডেন্ট আমার কাছে হয়েছে, তাহলে আমি ব্যাচ আলাদা করে দিব। যদি মনে হয় যে না এক ব্যাচে পড়ানোর মতো স্টুডেন্ট আছে, তাহলে এক ব্যাচেই পড়াবো। কিভাবে সেটা বোঝাই। যেমন পদার্থবিজ্ঞানের কথা যদি আমরা চিন্তা করি, পদার্থবিজ্ঞান একটু মন দাও, তারপরে বিষয়টা ক্লিয়ার করছি। পদার্থবিজ্ঞান যদি আমরা চিন্তা করি, পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞানে যারা 26-এর পরীক্ষা দিবে তাদের কয়টা অধ্যায় আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আছে না? 4টা আছে মনে হয়। তারপরে 8 আছে, তারপরে কত আছে? 10 10 আছে, আর আছে মনে হয় না আরেকটা আছে স্যার, কত? আরেকটা আছে আলোর প্রতিফলন, ওটা কত এই অধ্যায় যে 8 ভুলে গেলাম অধ্যায়, যে। 8 অধ্যায়, ও 8। sorry। ঠিক আছে না? জি স্যার, জি স্যার। যারা 27-এ থাকবে, যারা 27-এ থাকবে তাদেরকে এই কয়টা অধ্যায় আগে A to Z কমপ্লিট করাই দিব। করানোর পরে বাকি যে অধ্যায়গুলো এদের থাকলো, তখন তো যারা 26-এ, এরা তো পরীক্ষার্থী, এরা তো চলে যাবে। বাকি যে 27-এর যারা থাকবে, 27-এর কে বাকি অধ্যায়গুলো আমি কন্টিনিউয়াসলি ধরে ধরে শেষ করে দেব। বিষয়টা বুঝতে পারছি কিনা? জি, তাহলে কোনো ভালো হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, জি কোনো স্যার। প্রবলেম নাই। এখন অনেকে বলতে পারে স্যার আমি তো 27, আমি কি বুঝতে পারবো? এটা আমার উপরে ছেড়ে দাও। এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নটা তুমি না বুঝে যাবে। আর তোমাদের তো কাজ দেয়া থাকবে, তুমি না বুঝলে তো করতে পারবে না, এরকম নয়। আমি তোমাদেরকে A to Z হাত ধরে ধরে বোঝাবো, ধরে ধরে করাবো। তো একটু সময় নিয়ে হয়তো করাবো, কিন্তু ধরে ধরে করাবো। এবার যারা 26 তাদের তো শেষ করে দিব, আর বাকি যে অধ্যায়গুলো থাকবে 27-দেরকে সেটা শেষ করে দিব ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? আর আমরা যে রেগুলার ক্লাস করবো, এগুলা মাস কত করে? হ্যাঁ, কত মাস টাকা মাস? কত করে? আমরা এই মাস কত করে বলতে এটা আমরা একটু পরে, আমার নাম্বার আছে না তোমাদের কাছে? আমার নাম্বারটা নাম্বার বলেন আছে স্যার, কিনা? বলেন স্যার। আচ্ছা, আমি একটু নাম্বারটা বলি। 01737545322। এইটা হলো আমার নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে হচ্ছে যাবতীয় সবকিছু আছে। এটাতে আমাকে একটু নক দিলেই আমি হচ্ছে হয়তো ফোনে কথা বলা যাবে বা হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে। তোমরা যারা মনে করো রেগুলার ব্যাচে মানে কনভার্ট হবা বা হতে চাচ্ছ, যে আমার যেটা রেগুলার ব্যাচ, এই ব্যাচে যারা মনে হচ্ছে যে না স্যার আমরা এখান থেকে হয়তো কিছু শিখতে পারতেছি বা আমরা শিখতে পারবো, তাহলে তোমরা রেগুলার ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাকে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে নক দিবা। বিস্তারিত আলোচনা সেখানেই হবে। হ্যাঁ, জি স্যার। 7375453222, এটা হলো আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো সময় আমাকে ফোন দিলে পাওয়া যাবে। তবে কোনো সময় যদি ক্লাসে ব্যস্ত থাকি, হয়তো মনে হলো যে না ক্লাসে ব্যস্ত আছি, ফোন ধরি নাই, তাহলে হয়তো পরে ফোনটা ব্যাক করব। কারণ হলো ক্লাসের সময় তো আসলে ফোন এলাও নাই আমাদের, এই জন্যই আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে বাবা? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে মোটামুটি আজকে যা শিখাইলাম এটা শিখতে পারছো তো? জি স্যার। স্যার। আচ্ছা, আমরা একটু 2-1 মিনিট কথা বলে আমরা হয়তো ক্লাসটা শেষ করে দিব। আমরা হৃদয় সাহেবের সাথে কথা বলি। হৃদয় সাহেব, আমরা এই পর্যন্ত যা শিখেছি এটা বুঝতে পারছো কিনা বাবা? জি স্যার। আচ্ছা, আদিবা আছো বাবা? আদিবা আছো কি? আচ্ছা, নাই। আচ্ছা, মাহি, বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। সমস্যা নাই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। আমরা তাহলে ক্লাসটাকে আজকের মতো একটু শেষ করতে যাচ্ছি। আর তোমরা যারা রেগুলার ব্যাচে, মানে এটা তো আমার ডেমো ক্লাস, আমি ডেমো ক্লাসে যদি তোমাদেরকে এত কিছু শেখাই, তাহলে রেগুলার ক্লাসে আরো অনেক বেশি কিছুই শেখাবো। আরো অনেক কি বলবো, ছোট ছোট টিপস আছে, মানে শর্টকাট নিয়ম আছে, যেগুলো অ্যাপ্লাই করলে আমরা 2-1 মিনিটের মধ্যেই বা 2-4 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা এই উত্তরগুলোকে কনভার্ট করতে পারি। ধরো যে আমাদের কিছু এমসিকিউ আছে, তখন তো আমাদেরকে এই যে এইভাবে ডিপলি চিন্তা করে যায় তো করার কোনো সুযোগ নাই। জাস্ট 2-1টা ক্যালকুলেটরে চাপ দিলেই যেন আমাদের উত্তরটা হয়ে যায়। এই শর্টকাট কিছু ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদেরকে হয়তো ধীরে ধীরে শেখাবো, তোমরা যারা আমার হয়তো রেগুলার ব্যাচে থাকবে। তো ঠিক আছে, আজকে সকলে ভালো থাকবে। আর যারা রেগুলার ব্যাচে থাকবে, আমার নাম্বার দিয়ে রাখলাম, আমি গ্রুপেও আমার নাম্বার দিয়ে রাখতেছি, তারা আমাকে একটু সুন্দর করে নক দিতে হবে আর কি। বিস্তারিত হোয়াটসঅ্যাপেই হবে আলোচনা, গ্রুপে আলোচনা হবে না, পার্সোনাল ইয়েতে হবে আর কি।
কি বলে আমাদের মানে পার্সোনাল ইনবক্সে আলোচনা হবে, গ্রুপে আলোচনা হবে না। বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ এটা স্যার, বুঝতে এটাই পারছি। ফুল ডিসিশন হবে। জি, আমি হলো আমার গ্রুপে নাম্বারটাও দিয়ে রাখছি। যারা তোমরা হলো রেগুলার ব্যাচে কনভার্ট হবে তাহলে তো আমাকে একটু নক দিলেই হবে। তো আর কালকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে বলছিলাম, এবং সাথে তোমাদের বলছিলাম যে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা একটা প্রশ্নের উত্তর যদি কালকে ঠিকঠাক দিতে পারো, প্রশ্নটা কি বলবো? জি স্যার বলেন। জি, বলি আমরা যে ইলেকট্রন, আমরা রসায়নে যদি চিন্তা করি আমাদেরকে এরকম কোন প্রশ্ন থাকে যে মানে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস। হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক কিনা? আমার হ্যাঁ স্যার। কোশ্চেন হলো শুধু পর্যায় সারণী নয়, মোটামুটি আমরা রসায়নেরই মূল ভিত্তি বা রসায়ন টোটাল জায়গাটাকে মূল ভিত্তিকে ইলেকট্রন বিন্যাস ধরতে পারি, কিন্তু কিভাবে আমরা মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস ধরবো তার সপক্ষে যুক্তি যে এই কারণে আমরা ইলেকট্রন বিন্যাসকে মূল ভিত্তি ধরতে পারি। প্রশ্নটা কি বুঝাতে পারছি? স্যার একবার বলেন। আরেকবার বলি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে হ্যাঁ ইলেকট্রন স্যার। বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। আমি বলছি পর্যায় সারণীর মূল ভিত্তি শুধু ইলেকট্রন বিন্যাস না, রসায়নের অনেক জায়গা এই ইলেকট্রন বিন্যাস দিয়ে কভার করা সম্ভব হয়। তাহলে রসায়নের সেই সূত্রে আমি বলছি যে রসায়নের মূল ভিত্তি আমরা ইলেকট্রন বিন্যাস বলতে পারি। তাহলে রসায়নের যদি মূল বিষয় ইলেকট্রন বিন্যাস হয়, কেন সেটা ইলেকট্রন বিন্যাসটা রসায়নের এত গুরুত্বপূর্ণ বা এটাকে মূল ভিত্তি হিসেবে ধরা যেতে পারে, এই ব্যাখ্যা মানে এই বিষয়টা কেন ধরা যেতে পারে এর কারণগুলো যদি তোমরা বলতে পারো। বিষয়টা বুঝাতে পারছি কিনা? জি আচ্ছা, এইটাই থাকলো হ্যাঁ স্যার, কোশ্চেন। বুঝতে পারছি। বুঝছি হ্যাঁ। স্যার। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? না না, তাহলে এটা একটু চিন্তা করতে থাকো, পড়তে থাকো। আর আমি গ্রুপে আমার নাম্বারটা 5-7 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যারা হবে তোমরা সময় করে কালকে যে কোনো এক সময় আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করলেই হবে, বা এখনই করতে হবে এমন না, আমি তো সকালেও নাম্বারটা দিয়ে রাখতে পারি। তাহলে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবা। কালকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, খালি গুরুত্বপূর্ণ না, একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। এই ক্লাসে জয়েন করার জন্য সকলকেই কি বলবো আহ্বান করে আমি আমার এই ক্লাসকে এই পর্যন্ত শেষ করছি। আর সকলে ভালো থাকবা, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আর আমার জন্য একটু দোয়া রাখবা। তো ঠিক আছে, রাখছি এই পর্যন্ত। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আদাব স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, ওকে।